বন্ধুরা, লিভিং উইথ স্বাতি চ্যানেলে আবার একটা নতুন কেকের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি যে কেকটা বানাবো সেটা 5 কেজির একটা জঙ্গল থিমের কেক হবে। তার জন্য আমি স্পঞ্জটা আগেই বেক করে নিয়েছি। নিচের টিয়ারটা 11 ইঞ্চি টিনে আমি বেক করেছি, আর উপরের টিয়ারের জন্য আমি নিয়েছি 6 ইঞ্চি টিন। এটা আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল 26 ডিসেম্বর, আর আমি কাজটা শুরু করে দিয়েছিলাম কিন্তু 24 ডিসেম্বর আমি স্পঞ্জ বেক করে সেটা ক্লিন ফিল্মে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে নেক্সট ডে থেকে আমি কেকের যে আইসিং পার্ট সেটা শুরু করলাম। বড় কেক হলে আমি সবসময় সাজেস্ট করব সেটা থ্রেড দিয়ে কাট করা। থ্রেড বা সুতো দিয়ে কাট করলে লেয়ারিংটা একদম পারফেক্ট হয়, কারণ যখনই 2 টিয়ারের আমরা কেক বানাতে যাই তখন লেয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লেয়ারগুলো যেন প্রত্যেকটা সমান কাটা হয়, না তা না হলে ব্যালেন্সিংয়ে প্রবলেম হয়। আমি নাইফ দিয়ে একটা প্রথমে মার্ক করে নিচ্ছি, তারপরে থ্রেড লাগিয়ে সেখান থেকে সমানভাবে লেয়ার কাট করছি। আমি ক্রিমটা আগে থেকেই বিট করে রেখেছি। অলমোস্ট 1.5 লিটার ক্রিম আমার লেগেছে ক্রাম কোটিং করতে। ক্রিম পাইপিং ব্যাগে ভরে নেব এবং কেকে স্প্রেড করে দেবো। এটাতে বড় কেকে খুব সুবিধা হয়, পাইপিং ব্যাগ নিয়ে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয় আর ক্রিমটা ইভেনলি স্প্রেড হয়। এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক হবে 5 কেজির। তার জন্য আমার চকলেট স্পঞ্জ লাগবে, আর সোকিং সিরাপের জন্য আমি চেরি ফিলিংটা জলে ডিপ করে সেটা দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি স্পঞ্জগুলো সোক করব। এবার আমি পাইপিং ব্যাগে ভরা ক্রিমটা স্প্রেড করে দেবো কেকের উপর, আর উপর থেকে দেব চেরি ফিলিং। জানি না কতগুলো টিয়ার কেক আমার বানানো হয়ে গেছে, কিন্তু তাও টেনশনটা কিন্তু একই রকম থাকে এই টিয়ার কেক 4 কেজি 5 কেজি বা তার উপরের কেকগুলো বানানোর সময়। এরপর আমি চকলেট একটা গ্রেট করে দিয়ে দেবো, যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকে চেরি ফিলিংয়ের সাথে অবশ্যই চকলেট ফিলিংও অ্যাড করতে হয়। এইভাবে একটার পর একটা লেয়ার যোগ করে আমি 3.5 কিলোর কেকটা, যেটা নিচের কেক হবে 3.5 কিলোর, সেইটা রেডি করে নেব। বড় কেকগুলো বানানোর সময় বানাতে যত না টেনশন হয়, তার চেয়েও বেশি টেনশন হয় ডেলিভারি করার টাইমটা। একইভাবে আমি উপরের টিয়ারটা, যেটা হবে আমার 1.5 কিলোর, সেটাও আমি বানিয়ে নিচ্ছি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমি ওপরের টিয়ারটা বানাবো তখন আমি একটা কেক কার্ডের ওপর ওপরের টিয়ারটা করব। কেক কার্ড যে কোনো বেকারি স্টোরে অ্যাভেলেবেল থাকে, আর কেক কার্ডের সাইজটা হতে হবে যে ওপরের টিয়ারের যে সাইজটা আমি চাইছি, যে টিনে আমি বেক করব, তার থেকে 1 ইঞ্চি বড় হতে হবে। যদি আমি 6 ইঞ্চি টিনে বেক করি তাহলে আমার কেক কার্ড হবে 7 ইঞ্চি। এই কথাটা মাথায় রাখতে হবে। এরপর আমি ডাবলস ইনসার্ট করব, যাতে আমার উপরের টিয়ারটা বেঁকে না যায়। ডাবলসের জন্য আমি এখানে উডেন স্টিক ইউজ করছি। টিয়ার কেকে ডাবলস ইনসার্ট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডাবলস ইনসার্ট করলে কেকটা আমাদের সোজা রাখতে সুবিধা হয় আর স্টেডিও হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু ওপরের টিয়ারে ক্রাম কোটিংয়ের পরে ডাবলস ইনসার্ট করছি। এখানে আমি 6টা ডাবলস ইনসার্ট করছি, কিন্তু নিচের টিয়ারের ক্ষেত্রে আমি ফাইনাল ফ্রস্টিং হওয়ার পরে ডাবলস ইনসার্ট করব, যাতে আমার ওপরের কেকের ভারটা নিচের কেকটা নিতে পারে। ডাবলস ইনসার্ট করার পর আমি কেকটাকে ওপর থেকে আবার ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো মিনিমাম 5 আওয়ার্সের জন্য। এটা আমি সেট করব। 2 থেকে 3 ঘন্টা পরে আমি নিচের টিয়ারটা বার করলাম ফ্রিজ থেকে। এবার আমি ফাইনাল ফ্রস্টিং করে নেব। ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য আমি এখানে লাইট লেমন ইয়েলো কালার জেল কালার আমি ক্রিমে অ্যাড করে পাইপিং ব্যাগে ভরে নিচের টিয়ারটার ফ্রস্টিং স্টার্ট করছি। এখানে আমার আর একটা কথা বলা হয়নি, সেটা হলো যখন উপরের টিয়ারটা আমি
কেক কার্ডের ওপর সেট করছি। কেক কার্ডটা রেডি করার জন্য কেক কার্ডটা যদি প্রপার কেক কার্ড পাওয়া যায় তাহলে সেটা ক্লিন ফিল্মে র্যাপ করে তারপরে ইউজ করতে হবে। আর যদি কেক কার্ড না পাওয়া যায় সেক্ষেত্রে কেক বেস, যেটা আমি কেকের নিচে ইউজ করি, তার মাঝখানে একটা হোল করে সেটা একটা ক্লিন ফিল্মে র্যাপ করে, যাতে সেই হোল দিয়ে একটা ডাবলস ইনসার্ট করা যায়, এরম একটা বড় হোল করতে হবে। আর সেটাকে ক্লিন ফিল্মে র্যাপ করে তারপরে ইউজ করতে হবে। এখানে দেখো একটা বড় স্ক্র্যাপার দিয়ে আমি কেকের ফিনিশিংটা আনার চেষ্টা করছি। কেকের ফিনিশিংটা আনার জন্য বড় স্ক্র্যাপারটা ইউজ করলে ইজি হয়। যেহেতু এটা বড় কেক, সেই জন্য আমি বড় স্ক্র্যাপার দিয়ে স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে কেকটা আমি সমান করার চেষ্টা করছি, ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। একটা সিলিকনের ব্রাশ দিয়ে আমি কেকে একটা প্যাটার্ন বানিয়ে নিয়েছি, আর একটা কম স্ক্র্যাপার দিয়ে আমি সাইডের ডিজাইনটা করে নিয়েছি। কেকটা করার সময় আমি বারবার দেখে নিচ্ছিলাম যে কেকের লেভেলিংটা ঠিক আছে নাকি, মানে কেকটা ওপর থেকে সমান লাগছে নাকি। এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ওপরের টিয়ারের টিনটা আমি নিয়ে নিচের টিয়ারের ওপর বসিয়ে একটা মার্ক করে নেব। এই মার্কের ভেতরেই আমি ডাবলস ইনসার্ট করব, আর ওই মার্কের মধ্যেই হবে আমার ওপরের টিয়ারটাকে আমি ওইখানেই প্লেস করব। মার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেন্টার মার্ক করার পর আমি এবার ডাবলসের মেজারমেন্টটা নিয়ে মানে কেকের হাইট অনুযায়ী ডাবলসের মেজারমেন্টটা নিয়ে ডাবলসগুলো কাট করে নেব। ডাবলস সাইজ অনুযায়ী কাট করার পরে আমি মার্কিংয়ের ভেতরের পোর্শনের দিকে আমি ডাবলসটা ইনসার্ট করে দেবো। ডাবলস যখন ইনসার্ট করব, ডাবলসটা যেন কেকের একদম উপর অবধি হয়, নিচে ঢুকে না থাকে, সেটা মাথায় রাখতে হবে। টপ টিয়ার কেকটা এবার আমি বার করে ওর ফাইনাল ফ্রস্টিং করা স্টার্ট করলাম। ফিনিশিং দেওয়ার পর আমি দুটো টিয়ারকেই অলমোস্ট 4 থেকে 5 আওয়ার্স ফ্রিজে সেট করে নেব। ফিনিশিং দেওয়ার পর আমি আবার একটা সিলিকন ব্রাশ দিয়ে একটা সোল প্যাটার্ন বানিয়ে নেব টপে আর সাইডেও। সিলিকন ব্রাশ দিয়ে কেকে ডিজাইন করলে কেকের ফাইনাল ফিনিশিংটাও খুব ভালো হয়, আর এই কেকটা দেখতেও খুব সুন্দর হয়। নেক্সট ডে মর্নিংয়ে কেকগুলো আমি অ্যাসেম্বল করার জন্য বের করেছি, আর দেখো আমি মোটা ডাবলসও ইনসার্ট করেছিলাম নিচের কেকটাতে। ওভারনাইট আমি কেক দুটোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো একটা কেকের ওপর আর একটা কেককে স্ট্যাক করানো। তার জন্য আমি ডাবলস একদম সেন্টারে ইনসার্ট করে ওপর থেকে আমি টপ টিয়ারটা ডাবলসের মধ্যে বসিয়ে দেব। ডাবলসটা এমনভাবে বসাতে হবে যাতে ডাবলসটা একদম সেন্টারে থাকে, আর ওটা কেক কাটের মধ্যে দিয়ে পাস করে ওপর দিয়ে বেরিয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে একটা কেকের ওপর আর একটা কেক আমি বসাতে পেরেছি। আর এটা লক্ষ্য করো যে আমি কিন্তু টার্ন টেবিলের ওপরে বসিয়ে কাজটা করিনি, ফ্ল্যাট সারফেসে কাজটা করতে হবে। টার্ন টেবিলে বসিয়ে কখনোই স্ট্যাকিং করা ঠিক নয়, তাতে কেক পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য সবসময় ফ্ল্যাট সারফেসের ওপর কেকটা রেখে তারপরে স্ট্যাকিংয়ের কাজ করতে হয়। এরপর আমি কিছু মেরি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, আর সেটা দিয়ে আমি স্যান্ড এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। কেকের ক্রাম্বও ছিল আমার কাছে কিছু, তো কেক ক্রাম্ব আর বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি স্যান্ড এফেক্টটা করলাম।
এবার ডেকোরেশন পার্ট। ফন্ডেন্টের ফিগার্সগুলো আমি 2 থেকে 3 দিন আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো একদম হার্ড হয়ে গেছে। এগুলো আমি কেকের গায়ে যেমন ডিজাইন ছিল সেই অনুযায়ী করে নেব। এটা সঙ্গে সঙ্গে বানালে কিন্তু এটা কেকের বডি থেকে স্লিপ করবে, যেহেতু এটা ফুল ফন্ডেন্ট কেক না, সেজন্য এটা মাথায় রাখতে হবে। সবসময় কেকের বডিতে লাগানোর জন্য যেসব ফন্ডেন্ট ইউজ করতে হবে সেটা কিন্তু আগে থেকে করে নিয়ে সেটা ড্রাই করে নেওয়াটা খুবই জরুরি। বার্থডে বয়ের নামটাও আমি ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছিলাম, সেটা আমি একটু জল লাগিয়ে বেসে স্টিক করে দেবো। আর যে আমি ফন্ডেন্ট ফিগারিনগুলো করেছিলাম সেগুলোও আমি টপে লাগিয়ে দেবো। ডেকোরেশন পার্ট আমার ভীষণ ভালো লাগে, এই সময় টেনশনটাও কমে যায় যে কেকটা রেডি হয়ে গেছে অলমোস্ট, আর এটা ডেকোরেশন করতে খুব মজা লাগে। এবার ফাইনাল ফিনিশিং আর ডেলিভারি পালা। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেকটা কেমন লাগলো, আর আমি যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম সেগুলো তোমাদের কাজে এলো কি না। ফন্ডেন্ট ফিগারগুলো আমি শর্টসে আপলোড করে দেবো, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যেত, তাই আমি শর্টসে ওই ভিডিওগুলো আপলোড করে দেবো। ভিডিওটা পছন্দ হলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।